একটা পদ্ধতিতে রূপান্তরিত হয়েছে। এখন রাজনীতি হলো বিনা পুঁজি লাভের ব্যবসা। রাজনীতি এমন এক ব্যবসা যে কোনো রকম ভাবে একটা পদ হাসিল করতে পারেন, তাহলে নিজের কোনো পুঁজি খরচ করা ছাড়াই ব্যাংকে টাকা ঢুকতে থাকে। রাজনীতি এমন এক পর্যায়ে চলে গেছে, কোনোভাবে কষ্ট করে চেয়ারম্যানের চেয়ারে একবার বসতে পারলে টিআর আর কাবিখার পার্সেন্টেজ পকেটে ঢুকতে পকেট ভারী হয়ে যায়। কিন্তু আপনারা জানেন, এই অঞ্চলে বরুণ রায়ের জন্ম হয়েছিল, নাম শুনছেন? বরুণ রায়। এই অঞ্চলে অক্ষয় মিনিস্টারের জন্ম হয়েছিল, নাম শুনছেন? এই লোকগুলোর জীবন জিন্দেগি যদি জানেন, তাদের জীবনের ইতিহাস যদি জানেন, তাদের জীবনের কর্মকাণ্ড যদি জানেন, তাহলে দেখবেন এরা মানুষের উপকার করতে করতে এমন হয়েছে এক সময় নিজের গায়ে কাপড় পরার টাকাও থাকতো না। আর এখন কোন রকম মোসাবিদা করে একটা রাজনৈতিক পজিশন নিলে পরেই তার ভাবে, তার ভঙ্গিতে, তার চিন্তায়, তার কর্মে, তার আশেপাশে ভিড়া যায় না। কিন্তু একটা জিনিস কখনোই আমরা খেয়াল করি না, হঠাৎ করে রাজনীতি করে মানুষ ধনী হয় কি করে? হঠাৎ করে রাজনীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় কি করে? কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে আমি যাকে ভোট দিলাম, আমি যাকে চেয়ারম্যান বানালাম, আমি যাকে মেম্বার বানালাম, আমি যাকে এমপি বানালাম, হঠাৎ করে তার চাল চলন, কথাবার্তা, পোশাক আশাকের মধ্যে এত পরিবর্তন আসলো কি করে? নিজেকে নিজে প্রশ্ন করে দেখবেন। আঙ্গুল ফুলে কলা গাছ যদি রাজনীতি করে হওয়া যায়, একবার চেয়ার দখল করার পরে যদি টাকার মালিক হওয়া যায়, একবার চেয়ারে বসার পরে যদি সব টাকা জমিয়ে বিল বাদল পিআইসি সবকিছুর মালিক হওয়া যায়, তাহলে তো রাজনীতিকে একটা লাভজনক ব্যবসায় রূপান্তরিত হবে। এই লাভজনক ব্যবসা এত কষ্ট করে সারাদিন ফল বিক্রি করে 500 টাকা আয় করা যায় না। এত কষ্ট করে সারাদিন ডালের বড়া বিক্রি করে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সারাদিন কষ্ট করে, সারাদিন কৃষিক্ষেতে কাজ করে, সকাল থেকে রাত পর্যন্ত কৃষিক্ষেতে কাজ করে, 1 কেয়ার জমি চাষ করে 20 মণ 22 মণ ধান অর্জন করে সারা 6 মাস পরে একজন কৃষকের 2000, 4000, 5000 টাকা লাভ হয়। আর একবার আল্লাহর ফজলে একবার কোন রকম রাজনীতির নামে পদ একটা দখল করতে পারলে এইবার আর টাকা পয়সার আর কোনো হিসাব করতে হয় না, নিজের অজান্তেই 1000 টাকা লাখ টাকায় রূপান্তরিত। এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডকে আপনারা মন থেকে ঘৃণা করেন না? আপনাদের মনে, আমার মনে তো এদের জন্য করুণা হয়। এর চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো, এর চাইতে রাস্তায় বসে মানুষের কাছে ভিক্ষা করে যারা খায় তাদের সম্মান আছে। কিন্তু এই সমস্ত সরকারের টাকা ভাগাভাগি করে, পিআইসির টাকা ভাগাভাগি করে, বিলের টাকা ভাগাভাগি করে, মানুষের টিআর কাবিকার টাকা ভাগাভাগি করে যারা রাজনৈতিক নেতার আসনে বসেন, এদের প্রতি করুণা করা ছাড়া আর কোনো দ্বিতীয় গণতন্ত্র খোলা নাই। সময় আসছে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সময় আসছে সত্য কথা মাথা উঁচু করে বলার। কত ভয় পাবেন? আর ভয় পান নাই? বিগত 15 বছর ভয় পান নাই? বিগত 15 বছর জেলে যান নাই? বিগত 15 বছর আপনি মুখ খুলতে পারছেন? জেলে যেতে হয়েছে, জুলুমের শিকার হতে হয়েছে, বাড়িতে বসে তাকে বলছে এরা নাকি এখানে গোপন মিটিং করতেছে, জেলে ধরে নিয়ে গেছে। শুধু তাই, শাল্লায় এক অন্ধলোক, সেই অন্ধলোক শাল্লা বাড়ি, আমার বাড়ির পাশে বাড়ি, এই অন্ধলোক 5টা মামলার আসামি হয়েছিল। এই অবস্থার পরিবর্তন ছাত্ররা আবাবিল পাখির মতো এসে এই অবস্থার পরিবর্তন করে দিয়েছে। কখনো ভাবছেন যে কাজ
বাংলাদেশের রাজনৈতিক দল করতে পারে নাই, সেই কাজ ছাত্ররা করতে পারবে? কখনো মাথায় চাপছে এই কথা? না। কখনো আমরা ভেবেছি যে এই দেশের রাজনৈতিক কর্মকাণ্ডের উন্নতি হবে? কোন রাজনৈতিক দল পারে নাই। দেশে কোনো নির্বাচন নাই, নির্বাচন হয় না, আন্ডারহ্যান্ডে নির্বাচন হয়। নির্বাচনে দাঁড়াইলেও পাস, না দাঁড়াইলেও পাস, ঘুমাইলেও পাস, শুয়ে থাকলেও পাস, এরকম নির্বাচন দেখেন না আপনারা? এই নির্বাচনী প্রক্রিয়া থেকে বাংলাদেশের ছাত্ররা আমাদেরকে মুক্তি দিয়েছে, নতুন করে ভাবতে শিখিয়েছে। এখন মুক্তি পেলাম, আবার ঘুরে ফিরে সেই দুর্নীতির জাতাকল, আবার ঘুরে ফিরে সেই অন্যায়ের জাতাকল, আবার ঘুরে ফিরে সেই নির্যাতনের জাতাকল, আবার ঘুরে ফিরে সেই অন্যায়কারীদেরই শাসন। এইটা আপনারা মেনে নিতে চান? না। তাহলে মাথা উঁচু করে দাঁড়ান, তাহলে সত্য বলতে শিখুন, তাহলে মিথ্যার বিরুদ্ধে অপবাদ প্রতিবাদ করুন। যে ওই অসত্য বলে, যে দখল করে, অন্যের জমি দখল করে, অন্যের চাষাবাদ করতে দেয় না, অন্যের বিল বদল দখল করে, অন্যের বাড়ি দখল করে, তাদের বিরুদ্ধে শক্ত হাতে মাথা তুলে, শক্ত হাতে বিবেক তুলে দাঁড়াতে হবে। তা না হলে আজীবনেই আমৃত্যুই নির্যাতিতই হতে হবে, অন্যায়কারীদেরই শাসন থাকবে। সৎ লোক, ভালো লোক, উত্তম লোক, নীতিবান লোক যদি আপনার নেতা না হয়, আপনি নীতিবান নতুন প্রজন্ম পাবেন কোথা থেকে? স্কুলের মাস্টার যদি দুর্নীতিতে জড়িয়ে যায়, তাহলে সেই স্কুলে ভালো ছাত্র পাবেন কোথায়? মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম যদি দুর্নীতিতে জড়িয়ে যায়, তাহলে আপনি নামাজ পড়বেন কোথায়? মন্দিরের পুরোহিত, সে যদি দুর্নীতিতে জড়িয়ে যায়, আপনি পূজা করবেন কোথায়? এই জন্য সময় আসছে এখন সত্য বলা, মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানো। সময় আসছে, যে যত বড় নেতাই হন না কেন, যে যত বড় অফিসারই হন না কেন, যে যত বড় পুলিশই হন না কেন, আর যে যত বড় টিও নয় এসিলেন যাই হন না কেন, দুর্নীতিতে যদি যুক্ত হন, দুর্নীতি যদি করেন, মানুষের অধিকার যদি হরণ করেন, মানুষের জীবন মানকে যদি ছিনিমিনি খেলেন, মানুষকে যদি নির্যাতন করেন, মানুষকে যদি নিপীড়ন করেন, তাহলে শক্ত হাতে বলতে হবে, এই নিপীড়নকারীদেরকে আমরা আর চাই না। যেই নিপীড়ন করবে, যদি এই নিপীড়ন কোনো পুলিশ অফিসার করে থাকে, তাকে ভয় পাওয়ার কিছু নাই। এই নিপীড়ন যদি কোনো ওসি সাহেব করে থাকে, তাকেও ভয় পাওয়ার কিছু নাই। এই নিপীড়ন যদি কোনো উপজেলা নির্বাহী অফিসার করে থাকে, তাকেও ভয় পাওয়ার কিছু নাই। এই নিপীড়ন যদি সাব রেজিস্ট্রার অফিস করে থাকে, তাকেও ভয় পাওয়ার কিছু নাই। আজকে সারাদিনে এই কথা বারবার বলছি, সাব রেজিস্ট্রার অফিসে দলিল রেজিস্ট্রি করতে গেলে কিছু টাকা দিতে হয় সরকারকে, আর বাকি টাকা দিতে হয় কাকে? সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি করতে যান নাই তো, এই রেজিস্ট্রেশনের টাকাটা কে দেয়? যে জমি কিনে সে দেয়, নাকি যে জমি বিক্রি করে সে দেয়? কারণ এটা যন্ত্রণাটা যাই দেয়। সাব রেজিস্ট্রার অফিসে 5 লক্ষ টাকা দিয়ে জমি কিনে, যিনি ক্রেতা, নিয়ম হলো তাকেই রেজিস্ট্রেশনের টাকাটা দিতে হয়। তাহলে যে কিনে, তার মন ভালো থাকে না খারাপ থাকে? আর যে বিক্রি করে, তার সম্পদটা সে হারায়। আর যে কিনে, সে সম্পদটা অর্জন করে। যিনি অর্জন করেন, তার মনটা, যিনি বিসর্জন দেন, তার চেয়ে বেশি ফুরফুরা অবস্থায় থাকে। ফলে তার কাছে বলে যে 5 লক্ষ টাকা যদি জমির মূল্য হয়, তাহলে রেজিস্ট্রেশন কস্ট হবে 55,000 টাকা, আর উপরি খরচ হবে আরো 20,000 টাকা। উপরি খরচ কি? এই উপরি খরচ কে খায়? কখনো প্রশ্ন করছেন? কখনো মোহরীকে জিজ্ঞেস করছেন উপরি কি? যদি দেখবেন উপরি না দেন, তাহলে দেখবেন ভিতরে কি দাঁড়াবে? ভিতরে কে বলবে যে এই সমস্যা, ওই সমস্যা, আজকে রেজিস্ট্রি হবে না। তা আসছে সেই জাইলিয়া থেকে আসছে, বোয়ালিয়া থেকে আসছে রেজিস্ট্রি করতে।
তো ঘুরে যাবে কষ্ট করে, আরেকদিন আর আসা যাবে না। তাহলে ঠিক আছে, কিছু উপরে দিয়ে দেই, আজকেই করে দেন স্যার। তো দিল কিছু উপরে, আজকে রেজিস্ট্রেশন হয়ে গেল। 55,000 হলো সরকারি খরচ, 20,000 হলো উপরি খরচ। খুঁজে দেখবেন এর মধ্যে ভাগাভাগিতে যারা যুক্ত এরা সবাই শিক্ষিত লোক। সাব রেজিস্ট্রার শিক্ষিত না অশিক্ষিত? আপনার পরিবারে কেউ সাব রেজিস্ট্রার হইলে আপনি খুশি হবেন না বেজার হবেন? খুব খুশি। কারণ কি, কারি কারি টাকা পাওয়া যাবে। সাব রেজিস্ট্রারের বেতন কত? 50-60,000 টাকা, 70,000 টাকা। আর আপনি মেয়ে বিয়ে দিতে গেলে সবার আগে খুঁজবেন যে সাব রেজিস্ট্রার জামাই পাওয়া যায় নাকি। কারণ কি, একজন কথায় আছে, একজন সাব রেজিস্ট্রার যদি পরিবারে পাওয়া যায় তাহলে 4 পুরুষ নাকি বয়ে খায়। এই টাকা কি আসমান থেকে আসে? কে দেয় এই টাকা? আমার আপনার কষ্ট করে অর্জিত টাকার উপরিভাগ তার ঘরে গিয়ে জমা করে। এই যে সারাদিন রাত কষ্ট করে মেহনতি মানুষের মতো সকালে, সেই সকালবেলা গেছেন শীতের সকালে ধান রুইতে, এই ধান রোয়ার পরে সারাদিন কষ্ট করে দুপুরে একটু খাইছেন, সন্ধ্যা পর্যন্ত ধান রুইছেন। এই ধান কবে পাকবে? বৈশাখ মাস আসবে, 20 মণ ধান হবে, বিক্রি করবেন, তার থেকে 5,000 টাকা ইনকাম করবেন। ওই 5,000 3,000 চলে যাবে সাব রেজিস্ট্রারের পকেটে রেজিস্ট্রি করার সময়। আর আরো ডেঞ্জারাস, যাকে মনে করে পছন্দ হয় না তারে জোর করে মামলায় ঢোকায়। দেখছেন এগুলা? আপনারা সাক্ষী আছেন এগুলা? পছন্দ হয় না, বিপক্ষে বললে কয় কি যে আমি এই কয়দিন থেকে এখানে এগুলো দেখতেছি, জোর করে একটা ধর্ষণ মামলার আসামি বানায় উপযুক্ত শিক্ষা দেয়, শিক্ষা দেয়া তারপরে এমন মামলা দেয়, মামলা দিলে পরে যিনি মামলা দিচ্ছেন তার হাতে পায়ে ধরলে আবার সালিশ করলে আবার ঠিকও করে দেয়। এতে বোঝায় যে তুই যদি আমার পক্ষে না থাকস তাহলে তোর জীবনেও এরকম মামলায় পড়ে জীবন যাবে। এই যে অন্যায়, এই যে অত্যাচার, এই যে কুশাসন, এই যে মানুষের অসম্মান, এই যে মানুষের প্রতি নির্যাতন, এই যে নিপীড়ন, মানুষকে অসম্মান, অশ্রদ্ধা, অমর্যাদা, বিচ্ছিন্ন করে ফেলা। একজন স্কুল মাস্টারের সম্মান থাকে না, একজন ছাত্রের সম্মান থাকে না, একজন মসজিদের ইমামের সম্মান থাকে না, একজন সমাজের গুরুত্বপূর্ণ লোকের গুরুত্বপূর্ণ সম্মান থাকে না। তার সামনে এসে দাঁড়ায় কে কোন রাজনীতি করলো আর কে কোন রাজনীতি করলো না, এর উপর ভিত্তি করে আত্মসম্মান পর্যন্ত বিক্রি করে দেয়। এই রাজনৈতিক মতপার্থক্যের বিভেদকে ভুলে আমরা নতুন ধরনের ন্যায় বিচার, সততা, চিন্তা, সম্মান, ইজ্জত, এগুলোর উপর ভিত্তি করে আমরা নতুন রাজনীতি তৈরি করব ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে শুধু সাইলেন্ট থাকবেন না, চুপ করে বসে থাকবেন না। নিজের অধিকার সম্পর্কে জানেন, নিজের কি প্রাপ্তি আছে এটা বুঝেন। এই যে আপনি একটা মানুষ, আপনি একজন শিক্ষিত জন, আপনি একজন সজ্জন, আপনার অধিকার আছে, এই রাষ্ট্রের কাছে আপনার চাওয়ার আছে। এই অফিস আপনাকে দিতে হবে, এই টিওন অফিস আপনার অধিকার মিটাইতে হবে, এই ওসি আপনার অধিকার মিটাইতে হবে। এটা হুজুর না, এটা রাজা বাদশাদের জমানা না, এটা গণতান্ত্রিক দেশ। যদি রাজা বাদশাদের জমানা হতেন তাহলে কে হুজুর করতেন। এখন কাকে হুজুর করে? কেন হুজুর করে? কে আপনার হুজুর? কে আপনার রিজিক দাতা? এই টিওন রিজিক দাতা, এই ওসি রিজিক দাতা, এই এমপি রিজিক দাতা? তাহলে রিজিক দাতা কে? তাহলে ভয় কোথায়? ভীতি কিসে? কেন ভয় পান? কেন মনে করেন ওই ফটকাবাজ, দুর্নীতিবাজ রাজনৈতিক নেতাই আপনার জীবনের সবকিছু? এটা কেন মনে করেন? কেন ভাবেন না যে এই দুর্নীতিবাজ রাজনীতিক নেতা যা বলে তার চোখের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলে নিজের অবস্থান পরিষ্কার করেন? বলেন আপনার অন্যায় আমি মানি না, বলেন আপনি ন্যায় করলে আমি মানি, আপনি অন্যায় করলে আমি মানি না। একটু ভয় ভীতি হয়, একটু কষ্ট হয়, একটু পরিশ্রম হয়, কিন্তু চা যদি করতে না পারেন তাহলে এর ভুক্তভোগী আপনার পরবর্তী প্রজন্ম পর্যন্ত হবে, আপনার সন্তান হবে, আমার সন্তান, আমাদের সন্তান হবে, একই ধরনের অনুভূতি হবে। এই জন্য অনেক রাত হয়ে গেছে শীতের, আমি যে কথাটা বলে শেষ করব। সত্য এমন এক শক্তি আর মিথ্যা এমন এক অপশক্তি, যিনি সত্যের চর্চা করেন
তিনি বুঝেন। দেখেন কথায় আছে না যে চোরের মন হলো, চোরের মন কেমন? পুলিশ পুলিশ। তো যে লোক চুরি করে মোটর সাইকেল, এই এলাকায় অনেক মোটর সাইকেল আছে না, তো ধরেন একটা মোটর সাইকেল কিনলে, মোটর সাইকেলের কাগজ করেন নাই, কিন্তু মোটর সাইকেল কিনছেন, রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করে 2 বছর ধরে চালাইতেছেন, 2 বছর ধরে চালাইতেছে। তো কিছু দূর যাওয়ার পরে থানা পয়েন্টের এখানে গিয়া পুলিশ মোটরসাইকেল চেক করতেছে। তো প্রথম একটা চেক করছে, আপনি একটু দূর থেকে দেখছেন যে মোটরসাইকেল তো ধরাধরি শুরু হয়েছে। প্রথমটাকে যখন ধরছে, কাগজপত্র চেক করতেছে, আর আপনি পিছনে দাঁড়ায় আছেন, আপনার মাথাতে ঘাম পড়তেছে। কেন ঘাম পড়ে? কারণ আপনার মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নাই, এই ভয়ে। যদি আপনার মোটরসাইকেলের রেজিস্ট্রেশন থাকে, তাহলে পুলিশ কেন, আর্মি কেন 5 বার চেক করলেও কি আপনার আমার ভয় পাওয়ার কথা? এটাকে বলে চোরের মন, এইটাকেই বলে চোরের মন, পুলিশ পুলিশ। তো নাই, আমার কাগজ নাই, অন্যায় করেছি, পিআইসি টাকা মেরেছি, জলমহল জুল করে দখল করেছি, অন্যের জমি দখল করছি, অন্যকে মামলায় ফাঁসাইছি। এই ধরনের লোক উপরে যত শক্তিশালী দেখাক না কেন, ভিতরে ভিতরে দুর্বলতায় ভোগে। কখন কে দেখে ফেলে? চুরি কি আজকালকার দিনে চুরি লুকায় করা সম্ভব? আর সম্ভব না, সেই দিন আর নাই। জেনে যাবে, সাংবাদিক জেনে যাবে, ফেসবুকে জেনে যাবে, ভিডিওতে জেনে যাবে, রেকর্ড করে ফেলবে, কোথাও না কোথাও লিখিত থাকবে। যে ঘুষ দিছে সে এসে সাক্ষী দেয়া বলবে যে আমি দিছি। আমরা আপনাদের সামনে, মুরব্বিয়ানে কেরাম এবং বন্ধুগণ, আমরা আপনাদের সামনে এসেছি কষ্ট করে, যে এই পরিবেশের পরিবর্তন আমরা ঘটাইতে চাই। এই পরিবেশের পরিবর্তন ঘটানোর জন্য আপনাদের প্রত্যেকজন মানুষ খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা মানুষ গুরুত্বপূর্ণ, প্রতিটা মানুষের ব্যক্তিগত চিন্তা চেতনা গুরুত্বপূর্ণ, প্রতিটা মানুষের ইজ্জত গুরুত্বপূর্ণ, প্রতিটা মানুষের মর্যাদা গুরুত্বপূর্ণ, প্রতিটা মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ গুরুত্বপূর্ণ। প্রতিজন মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ছোট বড়, প্রতিটা ব্যক্তি গুরুত্বপূর্ণ। প্রতিজন মানুষকে আমরা আমানতের দৃষ্টিতে দেখি, প্রতিজন মানুষের ইচ্ছা অনিচ্ছাকে আমরা সম্মানের দৃষ্টিতে দেখি, প্রতিজন মানুষের কথাবার্তাকে, চালচলনকে আমরা সম্মানের দৃষ্টিতে দেখি, ইজ্জতের দৃষ্টিতে দেখি, তুচ্ছ তাচ্ছিল্যতার দৃষ্টিতে দেখি না। আমরা চাই আপনাদের মধ্য থেকে এমন লোক বেরিয়ে আসুক। আমরা চাই আপনাদের মধ্য থেকে কেউ দাঁড়িয়ে যাক। আমরা চাই আপনাদের মধ্য থেকে কেউ মাথা উঁচু করে দাঁড়িয়ে বলুক, এই নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আপনিও শক্ত হাতে দাঁড়াবেন। আপনাদের মধ্য থেকে এরকম লোক দাঁড়িয়ে বলুক, তাহলে দেখবেন এই অন্যায়কারীরা অটোমেটিক্যালি সময়ের ব্যবধানে লেজ গুটিয়ে পালিয়ে যাবে। কিন্তু দাঁড়াতে হবে তো ভাই, বলতে তো হবে কথা, অসত্যের বিরুদ্ধে দাঁড়াতে তো হবে, মিথ্যা অপবাদ থেকে ভুলে যেতে হবে, মিথ্যাকে দূরীভূত করার জন্য আমাকে আপনাকে শক্ত হাতে দাঁড়াতে হবে। এই শক্ত নিয়ত করে এটা কেন আসলাম? রেজাউল বলেছে, কেন আমার মতো লোকের রাজনীতিতে আসা উচিত? কেন এই পচা রাজনীতিতে কি জন্য আসা উচিত? আমার না বাড়ির দরকার আছে, না আমার গাড়ির দরকার আছে, না আমার টাকার দরকার আছে, না আমার কোনো ইজ্জতের দরকার আছে, না আমার হাম্বিতাম্বি করার দরকার আছে, কিন্তু একটা দরকার আছে। এটা মনে মনে ভাবি, কি দরকার? আমি এই অজপাড়া গায়ে ছোটবেলা থেকে মানুষ হয়েছি, আমি ক্ষেতের আইলে আইলে ঘুরেছি, আমি এই সমাজের কান্দায় ক্ষেতের আইলে এবং বৈশাখ মাসে তখনকার দিনে ধান মারাই করা হতো ঘুরে ঘুরে, মেশিন ছিল না, এই ঘুরে ঘুরে ধান মারাই করা আমি দেখেছি। আমি দেখেছি এখানকার মানুষকে কিভাবে ধোঁকা দেওয়া হয়। আমি এটাও দেখেছি এখানকার মানুষকে সরকারি টাকা ভাগাভাগি করে তাদের ভাগ্য মানুষের ভাগ্য করার পরিবর্তে কিভাবে নিজের ভাগ্য করা হয়। এইগুলো দেখে আমার কাছে মনে হয়েছে এই সমাজের কাছে আমার এক ঋণ বোধ আছে। আমি ঋণী, কারণ এরা আমাকে সম্মান দিয়েছে, ওরা আমাকে ইজ্জত দিয়েছে, ওরা আমাকে সমাজে প্রতিষ্ঠিত করেছে, ওরা আমাকে
দেশ থেকে দেশের বাইরে পৃথিবীর আনাচে কানাচে পরিচিত করিয়েছে, এদের প্রতি আমার দায় আছে, ঋণ আছে, পরিশোধ করতে হবে। এই পরিশোধ করার জন্য, এই ঋণ পরিশোধ করার জন্য আমরা আপনাদের দরবারে এসেছি। আমরা আপনাদের কাছ থেকে নিতে আসি নাই, আপনাদের কাছ থেকে আমরা কারি কারি টাকার মালিক হতে আসি নাই। সরকারের কোনো টাকা আমাদের প্রয়োজন নাই, আমাদের পকেটে সরকারের এক পায়ের কোনো প্রয়োজন নাই, কিন্তু আমাদের প্রয়োজন হলো আপনাদের জীবন মানের উন্নয়ন ঘটানো, এটা আমাদের প্রয়োজন। আপনার রাস্তা হোক, এটা আমাদের প্রয়োজন। আপনার কালভার্ট হোক, এটা আমাদের প্রয়োজন। আপনার ব্রিজ হোক, এটা আমাদের প্রয়োজন। আজকে সকাল থেকে এই পর্যন্ত ঘুরে মনে হলো যে এই পূর্বাঞ্চলে অনেক কিছু হতে পারতো, যার কোনো কিছুই আমরা করতে পারি নাই। টাকা ভাগাভাগি করে নিজের পেট আর নিজের পকেট ভর্তি করেছি। কিন্তু আমরা চাইলে পারতাম এগুলো চেঞ্জ করতে, আমরা চাইলে পারতাম এই সড়কগুলো প্রিপেয়ার করতে, আমরা চাইলে পারতাম এই সড়কগুলোকে নতুন করে গঠন করতে, আমরা চাইলে পারতাম এগুলোকে স্মুথ সুন্দর সড়ক তৈরি করতে, আমরা চাইলে পারতাম। এমন কিছু না, এমন হাজার হাজার কোটি টাকার বিষয় না। 200-400-500 কোটি টাকা হলেই এগুলো হয়ে যায়। তাহলে 200-400 কোটি টাকা এই দেশের এই 2টা থানায় মিলে এই প্রায় 4 লাখ 4.5 লাখ লোক আছে, এই 4-5 লাখ লোক 200-500 কোটি টাকা সরকারের বরাদ্দ পাওয়ার উপযুক্ত লোকরা। এই 500 কোটি টাকা তাদের জন্য খরচ করা উচিত না? এখানকার হাওর থেকে ধান উৎপাদন হয় না? এই ধান জাতীয় খাদ্যে পরিণত হয় না? এখানকার যে হাজার হাজার মন ধান, লাখ লাখ মন ধান তৈরি হয়, এই দিয়ে বাংলাদেশের জাতীয় খাদ্যের কয়েক মাস পরিচালিত হয়। তাহলে তাদের ভাগ্যে 500 কোটি টাকা জুটবে না? তাদের ভাগ্যে 500 কোটি টাকার রাস্তা মেরামত হবে না? তাদের ভাগ্যে রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা গঠিত হবে না? তাদের ছেলেমেয়েরা পড়তে পারবে না? তাহলে সকাল থেকে রাত পর্যন্ত যে ধান আপনি উৎপাদন করছেন, কষ্ট করে যে ধানের পিছনে আপনি সময় দিচ্ছেন, এই ধান বাংলাদেশের সারা 18 কোটি মানুষের খাদ্যের প্রায় 3 মাস খাদ্য চলে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারের হাওর অঞ্চলের ধান, এই ধানের চাল দিয়ে বাংলাদেশের 3 মাসের খাদ্য পরিচালিত। অথচ আমাদের রাস্তা থাকে না, আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারে না, নৌকা স্কুলে যেতে পারে। আমাদের সন্তানেরা স্বাস্থ্য সেবা নাই, হাসপাতাল নাই, হাসপাতালে চিকিৎসা নাই, মহিলাদের পর্যন্ত গর্ভপাত হয়ে যায়, সিজারিয়ান নাই, তাদেরকে সিজার করা যায় না, গাইনি ডাক্তার নাই, কনসালটেন্ট নাই। তাহলে আছে কি? এই ধান কাকে দিচ্ছি? কাকে উৎপাদন করে দিচ্ছি? এই ধান কার গায়ে যাচ্ছে? এই ধান কোথায় যাচ্ছে? জাতীয় উৎপাদন। গরমের দিন আসলে অর্ধেক দিনেই বিদ্যুৎ থাকে। কখনো কখনো লোকেরা এক সময় বলতো যে বিদ্যুৎ যায় না, আর গরমের দিন আসলে বোঝা যায় যে বিদ্যুৎ মাঝে মাঝে হলে আসে, বাকি সময় থাকে। এই জন্য যে কথাগুলো আমি বলছি, এই শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, রাস্তাঘাট উন্নয়নের জন্য এইরকম লোক ছাড়া হবে না যে সরকারের সঙ্গে বার্গেনিং করে নিজের অধিকার আদায় করার মতো ক্যাপাসিটিওয়ালা লোক লাগবে। সরকারের সময় টেবিলে বসে আলাপ আলোচনা করবে যে আমরা আপনাদেরকে এটা দেই, আপনারা আমাদেরকে এটা দেন, আমরা আপনাদেরকে ধান দেই, আমাদেরকে আপনি রাস্তা দেন, আমরা আপনাদেরকে ধান দেই, আপনি আমাদেরকে হাসপাতাল দেন, আমরা আপনাদেরকে ধান দেই, আপনি আমাদেরকে আমাদের ছাত্রদের, শিক্ষকদের ভালো পড়াশোনার ব্যবস্থা করে দেন, না হলে ধান দিব না। বার্গেন করতে হয়। এই বার্গেন করার জন্য বাঘে মহিষে তো উপযুক্ত লোক লাগবে না বার্গেন করতে? আপনি বার্গেন তো যে কেউ করতে পারবে না। আপনি টেবিলে বসবেন, এক টেবিলে সরকার বসবে, আর এক টেবিলে দিরাইশাল্লাহর প্রতিনিধি বসবে। প্রতিনিধি বসে বলবে আমার এখানে আগামী বছর 600 কোটি টাকা দরকার, এই 600 কোটি টাকা দিবেন, তাহলে আমি 3 মাসের খাদ্য দিব। দিবেন না, একদিনেরও খাদ্য দিব না। তারপরে দেখবেন সুর করে টাকা কি করে আসে। আনবেন, আনার পরে পকেট গরম করবেন না, রাস্তা গরম করবেন। কিন্তু দেখা যাচ্ছে, সমীক্ষায় দেখা যাচ্ছে, যে পরিমাণ টাকা বরাদ্দ হয় তার বড় অংশ পকেট গরম হয়, রাস্তা গরম হয় না। যে পরিমাণ টাকা বরাদ্দ হয় হাওর রক্ষা বাঁধ অনুপাতে হাওর রক্ষা বাঁধ হয় না, প্রতিবারই বন্যা হয়, কিন্তু সেখানে এসে কি দাঁড়ায়? পকেট থেকেই গরম হয়ে যাচ্ছে। আবার অল্প পানি হলে হাওর রক্ষা বাঁধও ভেঙে যাচ্ছে।
তাহলে কি দাঁড়ালো? দেখেন উচিত ছিল যদি কোনো এই ধরনের লোক এই জমানায় থাকতো।